বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। অর্থমন্ত্রী বেতন বাড়িয়ে সরকারি কর্মচারীদের দুর্নীতি কমার আশা। বাজেট বাস্তবায়ন সরকারের জন্য কঠিন হবে। সিপিডি দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে দাবি জামায়াতের। সীমান্তে নতুন করে 12 জনকে পুশ ইনের চেষ্টা। ঢাকায় এলেন ভারতের নতুন হাইকমিশনার। সম্পর্ক উন্নয়নের আশা। মেক্সিকো সিটি থেকে শিউল বিজয় দলের উল্লাস। দুই স্বাগতিক যুক্তরাষ্ট্র কানাডা মাঠে নামবে কাল। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। 2026-27 অর্থ বছরের জন্য দেশের সব শ্রেণীর মানুষের কথা বিবেচনায় নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট দেওয়া হয়েছে। দুপুরে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণে দুর্নীতি কমার প্রত্যাশা করে তিনি জানান, ব্যবসা বাণিজ্য সহজ করার উদ্যোগ নেওয়ার কারণে মূল্যস্ফীতিও কমবে। এ সময় এনবিআর চেয়ারম্যান এবার বাজেটে কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয় নাই বলে জানান। দেখুন সেলিম মালিকের রিপোর্ট। কেমন হলো প্রায় 1.5 লাখ কোটি টাকা বাড়ানো 9,38,000 কোটি টাকার বাজেট? সাংবাদিকদের প্রশ্নের জবাব এবং নিজেদের কৈফিয়ত তুলে ধরতে বাজেট প্রণয়নে জড়িত সংশ্লিষ্টদের নিয়ে অর্থমন্ত্রীর এই বাজেটোত্তর সংবাদ সম্মেলন। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এবারের বাজেট কোনো বিশেষ দল বা গোষ্ঠীর জন্য নয়, এতে দেশের প্রতিটি মানুষের সমান অধিকারের প্রতিফলন ঘটেছে। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করব না, এটা পরিষ্কার করে আমি বলতে চাই। বাজেট কাদের জন্য? একেবারে এমন কোনো বাংলাদেশের এমন কোনো ব্যক্তিরাই যে এই বাজেটের আওতায় আসবে না। বাংলাদেশের কাউকে বাদ দেওয়া হয় নাই, সুতরাং দলের প্রয়োজন নাই। বাজেটে মূল্যস্ফীতি কমানোর উপর জোর দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ব্যবসার পরিবেশ উন্নয়ন, বন্দরে দুর্নীতির লাগাম টানার পাশাপাশি দীর্ঘমেয়াদী আমদানি চুক্তির মাধ্যমে এটা সফল হবে। আর বেতন বাড়ানোতে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রবণতা রোধ করা যাবে বলেও জানান তিনি। এগুলো অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। সরকারি কর্মকর্তারা তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। এবার বাজেটে অর্থনীতির কোনো পর্যায়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। ওনার টাকাটা কিন্তু হোয়াইট, উনি জমি বিক্রি করেছেন 5 কোটি টাকা, রেজিস্ট্রেশন হচ্ছে 1 কোটি টাকা। বাকি 4 কোটি টাকা নিয়ে উনি খুব বিপদগ্রস্ত থাকেন। ওনার যদি বায়নানামা থাকে, প্রুফ করতে পারেন, তাহলে উনি ওইটার উপরে রেগুলার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেই হারে ট্যাক্স দিতে পারবেন। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ব্যাংকে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যেই। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। অর্থনীতির প্রায় সব সূচকই চাপে থাকায় নতুন অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য কঠিন হবে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সঙ্গে রাজস্ব আহরণ সহ বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা আরও বাস্তবসম্মত হওয়া উচিত ছিল বলে মনে করছে সংস্থাটি। তবে অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত বাজেটকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ এখনও রয়েছে বলে মত সিপিডির গবেষকদের। শাহাদাত অভরের রিপোর্ট। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আকারের দিক থেকে যা দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট। শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেটের সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই বাস্তবতায় আগামী অর্থবছরে 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা সরকারি লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করেন সিপিডি। এই বাজেটটা একটা বড় আকারের বাজেট হচ্ছে, সেখানে সরকারি ব্যয়ও বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে
উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। আর এটা বাড়ার লক্ষ্যমাত্রা হচ্ছে 18.9%, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 19%, অর্থাৎ ব্যয়টা একটু বেশি। কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগে স্থবিরতা আটকাতে ব্যাংক ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের উপর গুরুত্ব আরোপ করেন গবেষকরা। এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। তাদের মতে বিভিন্ন আর্থিক লক্ষ্যমাত্রা যে ভিত্তির উপর নির্ধারণ করা হয়েছে তা পুরোপুরি বাস্তবসম্মত নয়। এসব লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবায়ন দক্ষতা বাড়ানোর উপর জোর দেন তারা। পুনর্বন্টন এবং প্রবৃদ্ধি এবং পরিবেশ বান্ধব উন্নয়ন এগুলো করতে যেসব প্রস্তাব তারা দিয়েছেন, প্রশ্নটা আসছে যে বাস্তবায়ন সক্ষমতাটা আছে কিনা। ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি, আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বৃদ্ধি পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। পাশাপাশি 60টি নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে মনে করছে সংস্থাটি। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে বাজেট বাস্তবায়ন না হওয়ার কারণে দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এই বাজেটের মাধ্যমে বোঝা যায় সরকার সংস্কার বাস্তবায়ন চায় না। মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাজেটের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বাজেটকে উচ্চাভিলাষী ও গণবিরোধী বলে উল্লেখ করেন। এ সময় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সরকারের সমালোচনা করেন তিনি। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বন্ধের দাবি জানান। বাজেট জনকল্যাণমুখী হয়নি জানিয়ে পরওয়ার বলেন, এই বাজেট বাস্তবায়ন হলে কঠিন সংকটে পড়বে দেশ। বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি ও ভূ রাজনৈতিক কারণে এই বাজেট বাধা হয়ে দাঁড়াবে বলেও তিনি মন্তব্য করেন। এই লুটপাটের বাজেট যা গণবান্ধব নয়, উন্নয়ন বান্ধব নয়, বরং গণবিরোধী, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই। কালো টাকাকে সাদা করার সুযোগ এবারও রাখা হয়েছে। গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না, তাহলে রাজনীতির বিতর্কের জায়গা পার্লামেন্ট আছে এখনো, এটাকে আপনারা রাজপথে নিয়ে যাবেন না। দেশের বিভিন্ন সীমান্তে পুশিন চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ভোরে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী শিশু সহ 12 জনকে বিএসএফ পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতার বাধায় তা ব্যর্থ হয়। পরে পুশ ইনের শিকার 12 জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয়। অনুপ্রবেশ ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিয়েছে বিজিবি। এদিকে পুশ ইনকে কেন্দ্র করে নওগাঁর সীমান্ত এলাকায় আগের তুলনায় আতঙ্ক কমেছে। সাপাহারের মুন্ডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তেও টহল জোরদার করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। নভেম্বর মাসের মাঝে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ নেওয়া হবে বলে আশাবাদী বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরও বলেন, 18 বছরের নির্বাচনবিহীন সরকার অনেক ব্যাগেজ রেখে গেছে, যা এখন ধীরে ধীরে ঠিক করতে হবে। দুপুরে পাওয়ার গ্রিডের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 2030 সালের মধ্যে 5000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি আনা হবে। সাথে আগের সরকারের অনেক কন্ট্রাক্ট এ সরকার রিভিউ করেছে। লিগ্যাল বিষয়গুলো চেক করা শেষ হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। 300-350 মেগাওয়াট দিবে, সেটার জন্য মোটামুটিভাবে পিজিসিবি কাজ করছে এবং নভেম্বরের মধ্যে রেডি হয়ে যাবে। আগামী 30 সালের মধ্যে 5000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনবো আমরা। সুতরাং এটা গলার কাটা হওয়ার কোনো আশঙ্কা নাই, কেননা এটা দেশের কল্যাণে এবং
আমাদের যে আস্তে আস্তে রিনিউয়ালে যেতে হবে সেটা শুরু এটা। ইংল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন কেন উইলিয়ামসন। এই ঘোষণার মধ্য দিয়ে 16 বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটল এই ব্যাটারের। নিউজিল্যান্ডের হয়ে 3 সংস্করণ মিলিয়ে 378টি ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামসন। 3 সংস্করণে তার সংগ্রহ 19,346 রান। সংগ্রহ করেছেন 48টি সেঞ্চুরি এবং 6টি ডাবল সেঞ্চুরি। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত নিউজিল্যান্ডকে 3 সংস্করণে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। তার অধীনে নিউজিল্যান্ড 2টি আইসিসি বিশ্বকাপ ফাইনালে খেলেছে। 2021 সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছেন তিনি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।